বকুলতলার নিচে রাত হলেই নাকি একজন অচেনা নারী দাঁড়িয়ে থাকে, কিন্তু তার পা কখনোই মাটিতে পড়ে না। যেই তার ডাকে সাড়া দেয়, সে আর আগের মানুষ হয়ে বাড়ি ফিরতে পারে না। এক বর্ষার রাতে বহু বছর পর সেই মায়াবিনী আবার কাউকে ডাকতে শুরু করলো। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি বিশাল পুরনো বকুল গাছ। গাছটির চারপাশে দিনের বেলায়ও অদ্ভুত এক নীরবতা বিরাজ করত। গ্রামের মানুষ জায়গাটিকে বলতো বকুলতলা। বহু বছর ধরে সন্ধ্যার পর কেউ সেখানে যেত না, কারণ সূর্য ডুবে গেলেই জায়গাটির পরিবেশ বদলে যেত। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে আসতো, শুকনো পাতাগুলো নিচ থেকেই নড়তে শুরু করত, আর বকুল গাছ থেকে টুপটাপ করে ফুল ঝরতে থাকতো। আশ্চর্যের বিষয় হলো, তখন আশেপাশে কোনো বাতাস থাকতো না। গ্রামের বৃদ্ধরা বলতো ওই গাছের নিচে একজন মায়াবিনী থাকে। কেউ তাকে স্পষ্টভাবে দেখেছে বলে দাবি করতো না, তবে অনেকেই তার উপস্থিতি অনুভব করেছিল। কেউ শুনেছিল নারীর মৃদু কান্না, কেউ শুনেছিল পায়ের নুপুরের শব্দ, আবার কেউ দূর থেকে সাদা কাপড় পরা একটি অবয়ব দেখেছিল। কিন্তু কাছে যেতেই সেই অবয়ব অদৃশ্য হয়ে যেত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার ডাক। রাতের নির্জনতা বকুলতলা থেকে কখনো কখনো কারোর নাম ধরে ডাক ভেসে আসতো। সেই ডাক শুনলে গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে দিত, কারণ সবাই জানতো সেই ডাকে সাড়া দেওয়ার বিপজ্জনক। বহু বছর আগে এক ব্যক্তি ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে বকুল গাছের নিচে একজন নারীকে দাঁড়িয়ে দেখতে থাকে। নারীর পরনে ছিল সাদা কাপড়, তার লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছিল। লোকটি ভেবেছিল হয়তো পথ হারিয়ে কোনো নারী এখানে দাঁড়িয়ে আছে, তাই সে কাছে গিয়ে তাকে সাহায্য করতে চাইছিল। কিন্তু যতই সে এগিয়ে যাচ্ছিল, নারীর অবয়ব ততই দূরে সরে যাচ্ছিল। একসময় সে বুঝতে পারল নারীটি হাঁটছে না, সে যেন মাটির কয়েক ইঞ্চি উপরে ভেসে চলে যাচ্ছে। তখনই লোকটির বুক কেঁপে উঠছিল, তবুও সে ভয় সামলেই দাঁড়িয়েছিল। তখন নারীর মুখের আড়াল থেকে একটি মৃদু কণ্ঠে ভেসে আসছিল। কণ্ঠটি তাকে কাছে যেতে বলছিল। লোকটি পিছিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল। এমনকি ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছিল না, শুধু বকুল ফুল পড়ার শব্দ হচ্ছিল। একের পর এক ফুল তার সামনে পড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ নারীর চুল বাতাসে উড়তে শুরু করছিল। লোকটি আর কিছু মনে করতে পারেনি। পরদিন সকালে তাকে বকুল গাছের নিচে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার চুল এক রাতেই পুরো সাদা হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর সে শুধু একটি কথাই বলছিল, বকুলতলায় কেউ একা যেও না। সেই ঘটনার পর থেকেই জায়গাটি নিয়ে ভয় আরো বেড়ে যায়। তারপর থেকে গ্রামের মানুষ দিনের বেলাতেও গাছটির নিচে বসতো না। বাচ্চাদের কঠোরভাবে নিষেধ করা হয়েছিল সেখানে যেতে। এমনকি
গাছের পাশ দিয়েও যাওয়ার সময় সবাই দ্রুত হাঁটত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুরনো গল্পকে অনেকেই কুসংস্কার ভাবতে শুরু করেছিল। নতুন প্রজন্মের কেউ কেউ এসব গল্প শুনে হাসতো। তারা বলতো এসব শুধু ভয় দেখানোর গল্প। কিন্তু বকুলতলার রাত কখনো বদলায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার রহস্য আরো গভীর হয়েছিল। এক বর্ষায় গ্রামের ওপর হঠাৎ প্রচন্ড বৃষ্টি নেমে এলো। চারিদিকের আকাশ কালো হয়ে গিয়েছিল। হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের কাঁচা রাস্তাগুলো পানিতে ডুবে গিয়েছিল। সেই রাতে একজন যুবক বাজার থেকে বাড়ি ফিরছিল। অন্যদিন সে অনেক আগেই ঘরে ফিরে আসতো, কিন্তু সেই দিন বৃষ্টির কারণে সে বকুলতলার পাশের পথ ধরেছিল। তার হাতে ছিল একটি ছোট টর্চ। এতটা বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির শব্দে চারপাশের কিছুই পরিষ্কার শোনা যাচ্ছিল না। তবুও কিছু দূর যাওয়ার পর সে অদ্ভুত একটি শব্দ শুনতে পেল। তখন মনে হচ্ছিল কেউ খুব কাছ থেকে কাঁদছে। সে থেমে গেল। টর্চের আলো চারিদিকে ঘুরিয়ে দেখল। সামনে শুধু বিশাল বকুল গাছটি দাঁড়িয়েছিল। গাছের নিচে জমে থাকা পানির ফোঁটা পড়ছিল টিপ টিপ করে। কিন্তু কান্নার শব্দটা আবার শোনা গেল। এবার শব্দটি আরো পরিষ্কার, যেন কোনো নারী কাঁদতে কাঁদতে সাহায্য চাইছে। যুবকটি ভাবল হয়তো কেউ বিপদে পড়েছে। সে ধীরে ধীরে গাছটির দিকে এগিয়ে এলো। কয়েক পা যেতেই তার টর্চের আলো নিভে গেল। সে বারবার টর্চটি জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু আলো আর জ্বলল না। ঠিক তখনই তার পেছনে নুপুরের শব্দ হলো। ঝুমঝুম করে শব্দটি ধীরে ধীরে কাছে আসছিল। সে ঘুরে দাঁড়ালো। পিছনে কেউ ছিল না, কিন্তু নুপুরের শব্দ থামলো না। এবার শব্দটি তার চারপাশে ঘুরতে লাগলো। যুবকের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন ভারী হয়ে গেল। হঠাৎ বকুল গাছের ডাল থেকে কয়েকটি সাদা ফুল তার সামনে পড়ল। তারপর আরো ফুল পড়তে লাগলো। অল্প সময়ের মধ্যেই তার পায়ের চারপাশে ফুলের ঢেকে গেল। বৃষ্টির মধ্যেও ফুলগুলো একেবারে শুকনো ছিল। যুবকটি ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। তখন গাছের আড়াল থেকে সাদা একটা অবয়ব বেরিয়ে এলো। অবয়বটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখ লম্বা কালো চুলে ঢাকা ছিল। পায়ের কাছে কোনো ছায়া ছিল না। যুবকটি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। অবয়বটি তার সামনে এসে থেমে গেল। তারপর খুব নিচু স্বরে বলল, এতদিন পর এলি? কথা শুনে যুবকটির শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না কথাটি কাকে বলা হচ্ছে। সে পিছিয়ে যেতে চাইলে অবয়বটি হাত বাড়িয়ে দিল। হাতটি অস্বাভাবিক লম্বা ছিল। আঙ্গুলগুলো ছিল বরফের মতো সাদা। যুবকটি চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দুটি অস্বাভাবিক উজ্জ্বল চোখ দেখা গেল। চোখ দুটির দিকে তাকাতেই যুবকের মাথা ঘুরে উঠল। তার চারপাশের দৃশ্য বদলে যেতে লাগলো। বৃষ্টি ভেজা বকুলতলা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। সে দেখতে পেল বহু বছরের পুরনো একটি দৃশ্য। বকুল গাছের নিচে একজন তরুণী বসে কাঁদছে। তার পাশে ছিল একটি ছোট্ট মাটির প্রদীপ। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল,
মনে হচ্ছিল সে কারোর অপেক্ষা করছে। রাত গভীর হচ্ছিল, কিন্তু অপেক্ষা শেষ হচ্ছিল না। দূর থেকে কয়েকজন মানুষের ছায়া এগিয়ে এলো। তরুণীটি উঠে দাঁড়ালো, কিন্তু ছায়াগুলো তার দিকে না এগিয়ে তাকে ঘিরে ফেলল। মুহূর্তেই দৃশ্যটি অন্ধকার হয়ে গেল। তারপর আবার দেখা গেল বকুল গাছের নিচে আগুন জ্বলছে। কেউ একজন মাটিতে পড়ে আছে, চারপাশে ছড়িয়ে আছে সাদা বকুল ফুল। যুবকটি ভয় পেয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই, চোখ খুলতেই সে আবার বর্তমান সময়ে ফিরে এলো। মায়াবিনী তখনও তার সামনে দাঁড়িয়েছিল। এবার তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে অশ্রুর মতো কালো তরল গড়িয়ে পড়ছিল। যুবকটির হঠাৎ নিজের পা নাড়াতে পারল। সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে নুপুরের শব্দ তাকে অনুসরণ করছিল। সে একবারও পেছনে তাকালো না। অনেক দূরে যাওয়ার পর শব্দটি থেমে গেল। সে হাঁপাতে হাঁপাতে বাড়ির দরজায় পৌঁছালো। দরজা খুলে ভেতরে ঢুকেই মাটিতে পড়ে গেল। পরিবারের লোকজন তাকে ঘিরে ধরল। তার শরীর বরফের মতো ঠান্ডা ছিল। সে কোনো কথা বলছিল না, শুধু বারবার বকুল তলার দিকে তাকাচ্ছিল। সেই দিন রাতের পর তার আচরণ বদলে গেল। সে মাঝরাতে ঘুম থেকে উঠে জানলার দিকে তাকিয়ে থাকতো। কখনো কখনো ঘরের ভেতর বকুল ফুলের গন্ধ ছড়িয়ে পড়তো, অথচ বাড়ির আশেপাশে কোনো বকুল গাছ ছিল না। এক রাতে ঘুমের মধ্যেও সে কারোর কান্না শুনল। কান্নার শব্দটি তার ঘরের দরজার ঠিক বাইরে থেকে আসছিল। সে দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু পরিবারের একজন তাকে আটকে দিল। দরজার নিচ দিয়ে তখন ধীরে ধীরে পানি ঢুকছিল, আর পানির সঙ্গে ভেসে আসছিল অসংখ্য সাদা বকুল ফুল। অথচ সেদিন বাইরে কোনো বৃষ্টি হয়নি। সবাই আতঙ্কে ঘরের ভেতর বসে রইল। কিছুক্ষণ পর দরজার বাইরে নুপুরের শব্দ শুরু হলো। শব্দটি একেবারে ডান দিকে হচ্ছিল, আবার বাম দিকে ফিরে আসছিল। মনে হচ্ছিল কেউ দরজার সামনে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ দরজার তিনবার ধাক্কা পড়ল। তারপর একটি মৃদু কণ্ঠ শোনা গেল। কণ্ঠটি শুধু বলল, ফিরে আসো। যুবকটি কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। পরদিন গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে ডাকা হলো। তারপর পুরো ঘটনাগুলোর কথা আবার মনে করলো। অনেক বছর আগে এই বকুলতলার কাছে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক তরুণীকে সেখানে শেষবার দেখা গিয়েছিল। তার অপেক্ষা ছিল একজন প্রিয় মানুষের জন্য, কিন্তু সেই মানুষটি আর ফিরে আসেনি। অপেক্ষা করতে করতে রাত গভীর হচ্ছিল। তারপর গ্রামের কিছু মানুষ সেখানে গিয়েছিল। এরপর কি ঘটেছিল কেউ প্রকাশ্য বলতে চায় না, আর তরুণীর কোনো সন্ধানও পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকেই বকুলতলাটি অস্বাভাবিক হয়ে উঠছিল। প্রতি বছর একই সময়ে এখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত। অনেকেই বিশ্বাস করত তার আত্মা এখানে অপেক্ষা করছে, কিন্তু কেন সে প্রতীকদেরকে ডাকতো তার উত্তর কেউ জানতো না। কয়েকজন বয়স্ক মানুষ সিদ্ধান্ত নিল পুরনো সত্য খুঁজে বের করার। তারা দিনের আলোতে বকুলতলায় গেল। গাছটির চারপাশের মাটি পরীক্ষা করতে শুরু করলো। কিছুক্ষণ পর একটি পুরনো পাথরের নিচে অদ্ভুত চিহ্ন পাওয়া গেল। চিহ্নটির নিচে মাটির একটি অংশ ছিল অন্য জায়গার চেয়েও নরম। মাটি সরাতেই একটি পুরনো কাপড়ের টুকরো পাওয়া গেল। তার সঙ্গে ছিল মরিচা ধরা একটি ছোট ধাতব অলঙ্কার।
জিনিসগুলো দেখতেই কয়েকজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝতে পারলো ঘটনাটি শুধু একটি সাধারণ ঘটনা ছিল না। আরো গভীরে ঘোরার পর একটি পুরনো কাঠের বাক্স পাওয়া গেল। বাক্সটি বহু বছর ধরে মাটির নিচে চাপা ছিল, আর বাক্সর ভেতরে ছিল কিছু বকুল ফুল। ছিল একটি পুরনো চিঠি। চিঠিতে লেখা ছিল অপেক্ষার কথা, লেখা ছিল বিশ্বাসঘাতকতার কথা, লেখা ছিল সেই রাতের ভয়ঙ্কর সত্যর কথা। জানা গেল তরুণীটি প্রতারণার শিকার হয়েছিল, তাকে বকুলতলার কাছে ডেকে আনা হয়েছিল। তারপর তার সঙ্গে ভয়ঙ্কর অন্যায় করা হয়েছিল। ঘটনাটি গোপন রাখতে তাকে সেখানেই মাটি চাপা দেওয়া হয়েছিল। সেই সত্য এত বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল, কিন্তু তার অপেক্ষা শেষ হয়নি। তার আত্ম প্রতিশোধের জন্য নয়, সত্য প্রকাশের জন্য ফিরে এসেছিল। যারা তার ডাক শুনেছিল তাদের সামনে সেই পুরনো দৃশ্য দেখত, কিন্তু কেউ সত্য বুঝতে পারল না। যুবকটি সেই রাতের দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখছিল, তাই মায়াবিনী তাকে বারবার বকুলতলায় ফিরিয়ে নিতে চাইছিল। বয়স্ক মানুষগুলো বুঝতে পারলো আত্মাটি এখনো শান্তি পায়নি। তারা গ্রামের সবাইকে নিয়ে বকুলতলায় গেল। সন্ধ্যা নামার আগেই সেখানে প্রদীপ জ্বালানো হলো। পুরনো অন্যায়ের কথা সবার সামনে প্রকাশ করা হলো। তারপর সবাই নীরবে প্রার্থনা করতে লাগলো। হঠাৎ চারপাশের বাতাস থেমে গেল। বকুল গাছের সব পাতা একসঙ্গে স্থির হয়ে গেল। তারপর গাছ থেকে একসঙ্গে অসংখ্য ফুল ঝরে পড়ল। মাটিতে যেন সাদা চাদর বিছিয়ে গেল। দূরে কোথাও নুপুরের শব্দ শোনা গেল। শব্দটি ধীরে ধীরে কাছে আসছিল। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। গাছের নিচে ধীরে ধীরে একটি সাদা অবয়ব দেখা দিল। এবার তার মুখে আগের মতো ভয়ঙ্কর রূপ ছিল না। চুলগুলো বাতাসে ধীরে ধীরে সরে গেল। মুখে ফুটে উঠল গভীর বিষণ্ণতা। সেই কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে রইল, তারপর যুবকের দিকে তাকালো। যুবকটি ভয়ে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর অবাক চোখে দেখল অবয়বটি আর নেই। শুধু তার সামনে পড়েছিল একটি তাজা বকুল ফুল। ফুলটির পাশে ছিল সেই পুরনো ধাতব অলংকার। তারপর হঠাৎ দূর থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাস। বাতাস আবার স্বাভাবিক হয়ে গেল। গাছের পাতাগুলো নড়তে শুরু করলো। পাখির ডাক শোনা গেল। বহু বছর পর বকুলতলায় যেন স্বাভাবিক রাত নেমে এলো। সেই রাতের পর আর কেউ সেখানে কান্নার শব্দ শুনল না। নুপুরের শব্দও আর শোনা গেল না। রাতের বেলায় বকুল ফুল পড়াও বন্ধ হয়ে গেল। গ্রামের মানুষ ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠল, কিন্তু যুবকটি আর কখনো সেই পথ দিয়ে একা হাঁটেনি। সে বলতো, কিছু আত্মা মানুষকে ভয় দেখাতে ফিরে আসে না, কিছু আত্মা শুধু তাদের সঙ্গে ঘটে যাওয়া সত্যি জানতে ফিরে আসে। বকুলতলার মায়াবিনীও যেন তেমন ছিল। তার ভয়ঙ্কর রূপের আড়ালে লুকিয়ে ছিল বহু বছরের কষ্ট। তার অপেক্ষার শেষ হয়েছিল সত্য প্রকাশের মধ্য দিয়ে। তারপর থেকে বকুলতলাটি গ্রামের কাছে আর অভিশপ্ত ছিল না, বরং মানুষ সেখানে দিনের বেলায় বসতে শুরু করলো। শিশুরা দূর থেকে এসে গাছটির নিচে খেলতো। তবে সন্ধ্যার পর সেখানে আর বেশিক্ষণ কেউ থাকতো না, কারণ পুরনো ভয় পুরোপুরি কখনো মুছে যায় না। আজও বর্ষার কোনো কোনো রাতে বকুলতলা দিয়ে গেলে মিষ্টি ফুলের গন্ধ পাওয়া যায়। কখনো বাতাস না থাকলেও একটি বকুল ফুল এসে প্রতীকের পায়ের কাছে এসে পড়ে, আর খুব মন দিয়ে শুনলে নাকি দূর থেকে এক নীরব মৃদু কণ্ঠে শোনা যায়। সেই কণ্ঠ যেন বলে, ভয় পেও না, আমার অপেক্ষা শেষ হয়েছে, ভয় পেও না।
হ্যাঁ